দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আজকে আপনাদের সঙ্গে আছি পুরো অনুষ্ঠান জুড়ে আমি মারুফা রহমান, এবং আজকে আমরা আলোচনার টপিক ঠিক করেছি জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন কারা। মূলত আমরা অনুষ্ঠানটি সাম্প্রতিক ইস্যু কিংবা দিনের সবচেয়ে আলোচিত ঘটনা সেই কেন্দ্রিক আমরা আসলে বিষয় ঠিক করে কথা বলে থাকি। তো আজকে আমাদের একটি প্রতিবেদন এরকম ছিল, এবং সাম্প্রতিক বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠনের বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে বিষয়টি এসেছে যে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে আসলে কারা ছিল। প্রায় অনেকেই দাবি করছেন যে তাদের সবচেয়ে জোরালো ভূমিকা ছিল কিংবা তারা মাস্টারমাইন্ড ছিলেন। তো এই কৃতিত্ব নেওয়ার ঘটনাটিকে নিন্দনীয় বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। আমরা এই নিয়ে আলাপ করব। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক বিএনপি আজিজুল বারী হেলাল, এবং একই সাথে তিনি সাবেক ছাত্র নেতাও ছিলেন। আমাদের সঙ্গে সাবেক আরেক ছাত্র নেতা এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি আছেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। বিষয়বস্তু তো আমরা বলেছি যে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে আসলে কারা ছিলেন বা কারা নেতৃত্ব দিয়েছেন। সম্প্রতি আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের নিজেদেরকে মাস্টারমাইন্ড বলে দাবি করার মতো মন্তব্য দেখেছি, এবং সে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বা যারা ছাত্র জনতা সাধারণ যারা ছিলেন আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদেরও এক ধরনের আশাহত হবার মতো বিভিন্ন মন্তব্য আমরা দেখেছি। প্রথমে যদি জোনায়েদ সাকি আপনার কাছে আসি, একজন সাবেক ছাত্র নেতা হিসেবে আপনি কিভাবে দেখেন এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে ক্রেডিট নেওয়ার বিষয়টিকে, বা নেতৃত্ব কারা দিয়েছিলেন বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটা একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান, এবং এই গণ অভ্যুত্থান আসলে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান। যদি বলেন যে এর প্রধান ক্রেডিটটা যাবে ছাত্র শ্রমিক জনতার কাছে, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই তো শুরু থাকে, একটা নেতৃত্ব থাকে, এবং সেই ক্ষেত্রে নিঃসন্দেহে ছাত্ররা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, অগ্রণী ভূমিকা পালন করেছে। এবং আন্দোলনের যে নেতৃত্ব সেটার মধ্যেও ছাত্রদের একটা তো গুরুত্বপূর্ণ ভূমিকার জায়গা ছিল। আন্দোলনের নানান ধাপে অগ্রসর হয়েছে, এবং এটা কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হয়েছে। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের মধ্যে এটা যখন ছাত্রদের উপরে একটা আক্রমণ সরকারের দিক থেকে, এবং সরকারের প্রধান ফ্যাসিস্ট সরকারের প্রধান বলবো, যেভাবে আক্রমণ করলেন, মোটামুটি কথাটা ওই কনটেক্সটে এটাই দাঁড়িয়েছিল যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের বাইরে যারা আছে, যারা আন্দোলন করছে, তারা রাজাকারের নাতিপুতি। তুলনাটা যখন করা হয় যে কাকে চাকরি দেওয়া হবে, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের চাকরি দেব নাকি রাজাকারের নাতিপুতিদের চাকরি দেব, তাহলে এই মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের বাইরে সকলকেই ওইভাবেই চিত্রিত করা হয়। এবং এইটা ছাত্র সমাজের যে মর্যাদা সেটাতে একটা বড় আকারে আঘাত করেছে, এবং ছাত্ররাও সেটার প্রতিক্রিয়া জানিয়েছে, এবং স্লোগানও তারা দিয়েছে যে স্বৈরাচার আমাদেরকে রাজাকার বলছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন। তো এই টার্নিং পয়েন্টে একটা বিষয় আমাদের ঐতিহাসিকভাবেই আমরা বহু দেশের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছি, প্রত্যেক জাতির ক্ষেত্রে এই কথাটা সত্য যে একটা জনগোষ্ঠী কিংবা মানুষ সাধারণভাবে তার কাছে জীবনের চাইতে মর্যাদা কিন্তু আসলে শেষ পর্যন্ত অনেক বড়, সম্মানের প্রশ্নটি অনেক বড়, এবং ব্যক্তিগতভাবেও বলা চলে, সামষ্টিকভাবে তো বটেই। যখন মর্যাদার প্রশ্নটা মানে আঘাতপ্রাপ্ত হয়, তখন সে জীবনকেও উৎসর্গ করে নিজের মর্যাদা রক্ষা করতে চায়। এরকম ঐতিহাসিক ঘটনা তো আমাদের দেশের ইতিহাসে 1971 সাল সহ বহুভাবে আমরা বলতে পারবো। এইটা আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখলাম যে তাদের মর্যাদায় যখন আঘাত করা হলো, তাদের নাগরিক অস্তিত্বকে যখন প্রশ্নবিদ্ধ করা হলো, সেটার বিরুদ্ধে ছাত্ররা স্পষ্টভাবে দাঁড়িয়ে গেছেন।
এবং যে বিভাজনের চেষ্টাটা ফ্যাসিস্ট সরকার করেছিল সেটাকে অতিক্রম করে যাওয়ার তারা চেষ্টা করেছেন এবং সেইটা আন্দোলনের পুরো বাঁক বদলে দিয়েছিল। আমরা দেখলাম পরের দিন কিভাবে ছাত্রদের উপরে হামলা করা হলো এবং সেই পুরনো কায়দায় পেটোয়া বাহিনী লেলিয়ে দিয়ে তাদের উপর হামলা, সেটা হাসপাতালে হামলা পর্যন্ত চলে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই হামলা। তার পরের দিন 16 তারিখে এরা ভেবেছিল যে এভাবে বোধহয় দমন পীড়ন করে থামিয়ে দিতে পারবে, কিন্তু আমরা দেখলাম যে আন্দোলন ছড়িয়ে পড়লো এবং এটা ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ ছড়িয়ে পড়লো এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ যখন পুলিশের সামনে এই নিজের বলিষ্ঠ বুক টান টান করে দাঁড়ালেন এবং সেখানে তাকে গুলি করে হত্যা করা হলো, সেইটা আসলে একেবারে যাকে বলে যে স্ফুলিঙ্গের মতো কাজ করেছে। বলেন একটা স্ফুলিঙ্গ দাবানল সৃষ্টি করতে পারে, সেই রকম একটা দাবানলের মতো মানুষের মধ্যে একটা আবেগীয় বন্ধন শিক্ষার্থীদের মধ্যে, যে এটা আমাদের আন্দোলন এবং এই আন্দোলনে তাদের সম্পৃক্ততা সেইভাবে আমরা দেখতে থাকলাম। এবং ছাত্ররা খুব, যারা নেতৃত্ব দিচ্ছিলেন অত্যন্ত যোগ্যতার সাথে তারা একটা পরের দিন গায়েবানা জানাজা, তারপরে 18 তারিখে তারা একটা কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছিল এবং সেই কর্মসূচিতে সারা দেশের মানুষ নেমে পড়েছে এবং বিশেষ করে ঢাকায় আমরা দেখলাম তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা নেমে পড়েছে, সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এবং সেইখানে যে হামলা, আমি বলছি যে এই আন্দোলন, এটার মধ্যে দিয়ে আপনি নেতৃত্বগুলো আপনি দেখতে জায়গাটা বুঝতে পারবেন যে ওই আন্দোলনে যখন একটা লাশের কারবালা তৈরি করা হলো, তারপরে তারা কারফিউ ইত্যাদি দমন পীড়নের জায়গা গেল, সেইখানে আমরা দেখলাম যে আন্দোলনটা আর তখন কেবল ছাত্রদের আন্দোলন থাকলো না। এই আন্দোলনে সাধারণ মানুষ ঢাকা সহ বিভিন্ন জায়গায় শ্রমজীবী মানুষ যেভাবে যুক্ত হয়ে গেল এবং 5 তারিখ পর্যন্ত, এবং তার যদি আপনি খেয়াল করে দেখেন যারা অকাতরে জীবন দিয়েছে সেই শহীদের সংখ্যার মধ্যে কিন্তু শ্রমজীবী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। ঘোষণা ছাত্রদের দিক থেকেই আসছিল, ফলে ছাত্রদের দিক থেকে কর্মসূচি আসছে এবং ছাত্রদের নেতৃত্বটা এখানে খুব পরিষ্কার এবং রাজনৈতিক দলগুলোর দিক থেকে সরকার যেহেতু বারবার এখানে একটা করার চেষ্টা করা হয়েছে যে এটা রাজনৈতিক দলগুলো ফায়দা নেওয়ার চেষ্টা করছে, তারা এটার মধ্যে ঢুকে পড়ে উস্কানি দিচ্ছে, তারা এটাকে রাজনৈতিক খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ফলে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিন্তু আপনি দেখবেন যে আন্দোলনের সমর্থনের জায়গাটা আমরা করছি। আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে এই হত্যাকাণ্ডের পরে সরকারের কোনো ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই, তাদের পদত্যাগ করতে হবে। কিন্তু ছাত্ররা কিন্তু আন্দোলনের ধাপে ধাপে অগ্রসর হচ্ছিল, তারা তাদের 9 দফা দাবি দিয়েছে, এরপরে তাদের নেতৃত্বকে যখন তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে তারা 3 তারিখে এসে 1 দফায় গিয়েছে, যেখানে আসলে ততক্ষণে আন্দোলন ছাত্র জনতার একটা ব্যাপক আন্দোলন এবং রাজনৈতিক দলগুলোর মানে যেখানে আন্দোলনের মধ্যে একেবারে একাকার হয়ে যাওয়ার মতো অবস্থা রয়েছে। আপনি ছাত্রদেরকেই দিচ্ছেন, ছাত্রদেরকে আমি অবশ্যই অগ্রণী ভূমিকাতে রাখবো এবং এরপরে যে জনগণের যে ভূমিকা, এবং আমি একটা কথা বলবো আজিজুল ভাই, হেলাল ভাই বলার আগে, সেটা হচ্ছে যে এই যে একটা আন্দোলন ধীরে ধীরে 1 দফায় উত্তীর্ণ হলো এবং সারা দেশের মানুষ সেটাকে গ্রহণ করলো, সেই গ্রহণ করার জায়গাটা কিন্তু 15 বছর ধরে একটা রাজনৈতিক সংগ্রামের দীর্ঘ লড়াইয়ের জমিন তৈরি হবে। ওনার বেলায় সময় কম পড়ে যাচ্ছে। আচ্ছা, এই যে একটা মানে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে এক ধরনের এরকম বক্তব্য এখন আসছে যে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব আসলে কারা দিয়েছিল, কারা মাস্টারমাইন্ড, বা এইটার কৃতিত্ব নেওয়ার এক ধরনের বিভিন্ন রকম আমরা দেখছি যে বক্তব্য। আপনি আসলে কৃতিত্বটা কাকে দিতে চান, কাদেরকে দিতে চান? ধন্যবাদ। এটা খুবই একটা ক্রিটিক্যাল প্রশ্ন, মানে এটার অনেক ক্রিটিক্স থাকতে পারে, ক্রিটিক্যাল ভিউজ থাকতে পারে আমার বক্তৃতার পরে। একটা জিনিস মনে রাখতে হবে, ভিক্টরি হ্যাজ মেনি ফাদার্স। যে বিজয় হয় তার দাবিদার অনেক হয়। আপনাকে যে জুলাই অভ্যুত্থান যেটা বলেছেন তার পটভূমি আপনাকে দেখতে হবে, তার সময়কালও দেখতে হবে। আপনি যদি মনে করেন যে 34 দিন দুনিয়া কাঁপানো 34 দিনে এই মাফিয়া সরকার পড়ে গেছে, তাহলে আপনার একটা চিন্তার জগতের একটা সংকীর্ণতা, একটা চিন্তার জগতে যদি আপনি প্রসারিত করেন যে রাশিয়ার বিপ্লবে আমরা বই পড়েছি দুনিয়া কাঁপানো 10 দিন, 10 দিনেই কি যে কৃষক সামরিক বাহিনী যার সরকারকে ফিরে দিল, আমরা পড়েছি দুনিয়া কাঁপানো 40 দিন, 40 দিনেই কি ফিরে দিল যার সরকারকে, না তার পিছনে একটা বিরাট পটভূমি রচিত রয়েছে, সংগ্রাম, লড়াই, আন্দোলন, হত্যা, গুম, খুন। বাংলাদেশের সাকিব ভাই যেটা বললো যে পটভূমিটা,
17 বছর ব্যাপী এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই মাফিয়ার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো লড়ছে, রাজনৈতিক দলগুলো সংগ্রাম করছে। সুতরাং এর পটভূমি ধরতে হবে আপনাকে। সে 2009 সাল থেকে 2014 সালে সর্বপ্রথম আমাদের 2009-8 সালের ভোটকেও আমরা রিগিং ভোট বলি, কিন্তু 2014 সালের ভোটকে সারা বাংলাদেশের মানুষ বলল যে গণতন্ত্র শেষ এবং মানুষ তার ভোটাধিকার দিতে পারছে না। 2018 সালে একই অবস্থা হলো। তার এই সুতরাং এই 2009 সাল, 14 সাল, 18 সাল, 24 সাল, এই 17 বছর ব্যাপী এই দেশের রাজনৈতিক দলগুলো নেতৃত্ব দিচ্ছে সমস্ত, একমাত্র ফ্যাসিস্ট এবং মাফিয়া আওয়ামী লীগ ব্যতীত এবং তাদের কিছু দোসর ব্যতীত আর সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে, যুগপথভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং এক দফার দাবি দিয়েছিল যে এই সরকারের পদত্যাগ। এই যে আন্দোলন, এই আন্দোলনের আপনার উপসংহারটা আনলো কিন্তু আমাদের এই ছাত্র ভাইয়েরা। এটা অনস্বীকার্য যে এই আন্দোলনের কনক্লুশন বা সমাপ্তিটা আনলো ছাত্ররা। সুতরাং বলা যায় যে এই জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের এটার সন্তান হলো আমাদের এই ছাত্ররা। যেমন আপনার ফ্রেঞ্চ বিপ্লবের সন্তান বলা হয় শেষ নেপোলিয়ান বোনাপার্টকে, ঠিক এরকম এরা হলো আমাদের এই আন্দোলনের সন্তান। আপনার 69-এর গণ অভ্যুত্থান কি বাংলাদেশ থেকে শুরু হয়েছিল? পশ্চিম পাকিস্তান থেকে শুরু হয়েছিল, কিন্তু সমাপ্ত হয়েছিল বাংলাদেশে এবং আইয়ুব খানের পতন হয়েছিল। এখন যদি বলেন যে আমরা তাহলে আপনার মত ধরে বলতে পারি যে আন্দোলনের সমাপ্তি জেনেছে দলগুলোর ছাত্ররা, ছাত্র জনতা। আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরে এসে আমরা আবারও আলাপ করব, আপনার কাছে আবারও ফিরবো। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের সময় হলো একটি বিরতির, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলাপ করছিলাম মূলত জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন কারা, এই নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক হচ্ছে, সেই বিষয়টি ধরে আমরা আলাপ করছি। আমরা কথা বলছিলাম সর্বশেষ আজিজুল বারী হেলালের সঙ্গে, যিনি তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক বিএনপি। আপনি বলছিলেন জুলাই অভ্যুত্থান পরবর্তী যে নেতৃত্ব নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে বিশেষ করে একটা কৃতিত্ব নেওয়ার বিষয় আমরা দেখছি, সেটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি এতক্ষণ কথা বললাম জুলাই অভ্যুত্থানের পটভূমি নিয়ে, এখন আপনি বলছেন জুলাই অভ্যুত্থান পরবর্তীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে ক্লেম গুলো করা হচ্ছে যে আমি বেশি কৃতিত্ব অধিকারী, এটা করতেই পারে, এটা নিয়ে বিকৃতি করার কিছু নেই। যেহেতু আমাদের ছাত্র ভাইয়েরা ভ্যানগার্ড হিসেবে, পায়োনিয়ার হিসেবে একটি নির্মিত ক্ষেত্রের উপরে জাতীয় রাজনৈতিক দলগুলো যে ক্ষেত্র নির্বাচন করেছিল এক দফার দাবি, সেই এক দফার দাবিতে তারা কোটা সংস্কার থেকে আসছে। অর্থাৎ আমার রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রটাকে তারা সম্মান জানিয়েছে এবং তারা অনুভূতিতে একত্র প্রকাশ করছে যে হ্যাঁ, এক দফা অর্থাৎ এই মাফিয়ার পতন। এখানে যে সমস্ত ছাত্র সংগঠনগুলো কৃতিত্বের দাবি করে, এটা নিছক দাবি করতেই পারে, যেহেতু আমি তো বললাম যে উপসংহারটা নিচ্ছে তারা। এখন আপনি দেখেন যে আমি যে সংগঠন বিলং করি, জাতীয়তাবাদী ছাত্র দল, আমাদের জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা নিহত হয়েছে প্রায় 900-র কাছাকাছি, তাই না? জাতীয়তাবাদী দল বিএনপি 422 জন মারা গেছে, তাহলে 50% আমার দলের, আমাদের বিএনপির লোক মারা গেছে। এখন আমি যদি মনে করি সব আমি তার কৃতিত্ব, এটা আর একজন যে আন্দোলন ছিল তাকে অবজ্ঞা করা হয়। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের 50-এর অধিক নেতাকর্মী নিহত হয়েছে। চট্টগ্রামের ওয়াসিম সবার আগে নিহত হয়েছে, আপনার স্পট ডেট হয়েছে চট্টগ্রামের ওয়াসিম, ছাত্র দলের নেতা, আমাদের ছাত্র দলের একটা কলেজ কমিটির নেতা ওয়াসিম, সে প্রথম নিহত হয়েছে। আমাদের এরকম 50 জন এই 34 দিনে 50 জন আমাদের নিহত হয়েছে। তাহলে আমি আমার সংগঠন, যে সংগঠন বিলং করি জাতীয়তাবাদী ছাত্র দল, তো বলতেই পারে যে আমাদের কৃতিত্ব বেশি। একইভাবে বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো আছে তারাও বলতে পারে, অন্যান্য ছাত্র সংগঠন তারাও বলতে পারে, তাই না? তো এই কৃতিত্ব নিয়ে আপনার সমালোচনা করা মানে আমাদের যে ছাত্র ভাইদের যে আত্মত্যাগ, ছাত্রবাদীদের সাহসী পদক্ষেপ, এটাকে একটু অমর্যাদা করা হয়। কারণ কি, বাংলাদেশে যতবার এই যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এরকম একটা কথা আমরা শুনলাম সিন্ডিকেটের অনুর্বর মাথা থেকে, যেটা আসলো, দেখেন এখানে কত বড় একটা মতলববাজি কথা যে
যেহেতু ছাত্ররা সবসময় এন্টি এস্টাবলিশমেন্ট হয় এবং এই ছাত্রদের এই শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে মাফিয়ার বিদায় হলো ছাত্রদের ছাত্ররাই কনক্লুশন টানলো। এজন্য দেখবেন যে এখনো যে প্রশাসনে এবং এখনো যে এই সরকারের পরাজিত এবং পতিত সরকারের মাফিয়ারা লুকিয়ে আছে, তার একটা প্রমাণ হলো এটা যে ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে। এবং আজকে আপনার যে টপিক যে কে বেশি কৃতিত্ব দিল, এটাও আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে দাবিটা বারবার বলছি যে বাংলাদেশে যে বর্তমান যে ডক্টর ইউনূস সরকার, এটা সমস্ত জনগণের সরকার। এই সরকারকে আপনার বিভিন্নভাবে বিভ্রান্ত করবার জন্য এখনো পরাজিত মাফিয়াদের দোসররা, প্রেতাত্মারা বিভিন্ন জায়গা বসে আছে। সুতরাং আপনার এই ছাত্র রাজনীতি বন্ধ, কোন ছাত্র সংগঠন বেশি ভূমিকা পালন করলো, কে বেশি কৃতিত্ব, কে 100-80 পেলো, কে 90 পেলো, এই চিন্তা ভাবনাগুলো আমার মনে হয় যে এই যে পরাজিত শক্তি তাদের দোসরদের একটা প্লট তৈরি করা, বাংলাদেশে একটা আনস্টেবল পরিবেশ আবার তৈরি করা। আমাদের এমন কোনো জিনিস নিয়ে এমন কোনো কাজ করা উচিত না যে এই সরকার বিব্রত হয়, এই সরকারের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, সবকিছু আমাদের জনগণকে প্রতিহত করতে হবে। কারণ কি, এই সরকার সমস্ত জনগণের ম্যান্ডেট নিয়ে সবার ভালোবাসার একটি সরকার। ডক্টর ইউনূস যেমন ইন্টারন্যাশনাল একটা ফিগার, আমাদের বাংলাদেশের সবাই তার সমর্থিত রয়েছে। সুতরাং জি, আপনাকে ধন্যবাদ। সরকারের কোনো ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা। আপনাকে ধন্যবাদ। আমরা একটু জোনাস থেকে আপনার কাছে আসতে চাই। আমরা আসলে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে নেতৃত্ব দেওয়ার ইস্যুটি নিয়ে আমরা আলাপ করছিলাম। আমার মনে হয় মোটামুটি আপনাদের কথাবার্তায় চলে এসেছে। আমরা কি অন্য আরেকটা প্রসঙ্গে যেতে পারি কিনা? একটু আমি একটা কথা বলতে চাই যে কোনো অভ্যুত্থানে একটা জমিন তৈরি হয়। গণ অভ্যুত্থান ঠিক একটা জনগণের যখন একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তৈরি হয়, সেটা এমন একটা মরিয়া জায়গা তৈরি করে যে তাকে দমানো যায় না। এই পরিস্থিতিটা কিন্তু হঠাৎ করে কখনো তৈরি হয় না, এটা একটা পটভূমি তৈরি হয় অনেক দিন ধরে। আমাদের দেশে যদি আমরা দেখি যে 69-এর গণ অভ্যুত্থান, আপনি দেখবেন পুরো পটভূমিটা তৈরি হয়েছে, দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। 90-এর গণ অভ্যুত্থান 80-র দশক ধরে ধীরে 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 তৈরি হয়েছে এবং কোনো একটা মোমেন্টে গিয়ে এটা যাকে বলে যে স্ফুলিঙ্গ দাবানল তৈরি করে। মানুষের যে ক্ষোভগুলো, সেটা একটা আবেগীয় বন্ধনে সবাইকে এক জায়গায় করে ফেলার জন্য একটা মুহূর্ত তৈরি হতে হয়। সেই ঐতিহাসিক মুহূর্তগুলো নানা কারণেই যে তৈরি হয়, সেটা আগে থেকে অনুমান করা যায় না। সেই দিক থেকে ইতিহাসের তো একটা জায়গায় আছে যে ইতিহাসের উপরে কে নিয়ন্ত্রণ, কে কিছুটা বেশি তার জায়গা করতে পারলো, তার উপরে অনেকটা তার ভবিষ্যতের জায়গাটা নির্ভর করে। যার ফলে আমরা দেখি যে ইতিহাসের উপরে একটু দখল নেওয়ার চেষ্টা, ইতিহাস একটা, আমার বক্তব্যটা শেষ করতে দেন। সেটা হচ্ছে ইতিহাস একটা ময়দান, ইতিহাস একটা জায়গা যেখানে আসলে এটা আমি বলবো যে দখলেরই একটা চেষ্টা চলে এবং সেটা রাজনীতিতে প্রভাব ফেলে বলেই চলে। কারণ ইতিহাস কারো নিয়ন্ত্রণে আছে, ইতিহাসের বয়ানটা কে বেশি নিয়ন্ত্রণ করতে পারছে তার উপরে রাজনৈতিক প্রভাব অনেকাংশে নির্ভর করে। ফলে এটা আমরা আমাদের অতীত ইতিহাসে দেখেছি সবসময় ইতিহাস দখলের একটা চেষ্টা। কিন্তু এই যে ছাত্র, শ্রমিক, জনতা, মানে এই যে একটা মুহূর্ত তৈরি করে তারা যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে নিজেদের স্পেসটা তৈরি করেন, এই স্পেসটা আবার মানে ধীরে 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 দেখা যায় যে তারা হারিয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। এইবারে সেই একটা জায়গা তৈরি হয়েছে যে না, ছাত্র, শ্রমিক, জনতা এই দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে ওই যে ঐতিহাসিক মুহূর্তটা তৈরি করলো, সেটা একটা নতুন রাজনীতির, নতুনভাবে একটা বাংলাদেশকে গড়ে তোলার একটা উদ্বোধন বলেন কিংবা একটা নতুন যাত্রার একটা তীব্র চাপ সৃষ্টি করছে। এটা বাংলাদেশের জন্য সত্যি সত্যি একটা ভীষণ ইতিবাচক দিক। জি, ধন্যবাদ দর্শক। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি। বিরতির পরে এসে আমরা আলাপ করব আরেকটি ভিন্ন ইস্যুতে, যেখানে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি কথা বলেছেন মূলত ক্ষমতা এলে খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থানের বিশেষ উদ্যোগ নেওয়া হবে সেই বিষয়ে। আশা করছি সাথে থাকবেন।
দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। এই অংশে আমরা আরেকটি ভিন্ন বিষয়ে আলোকপাত করতে চাই। আজকে কিশোরগঞ্জে একটি জনসভা হয়েছে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি একটি বক্তব্যে একটি লাইন বলেছেন যে একটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে আসলে দেশের মানুষকে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি অংশ, এবং প্রাথমিকভাবে গ্রামের সুবিধাবঞ্চিতদের জন্য এই ফ্যামিলি কার্ড প্রবর্তন হলেও পরবর্তী সময়ে সকলেই এর প্রাপক হবেন। এই বিষয়ে আসলে আলাপ করতে চাই। প্রথমে আজিজুল বারী হেলাল, আপনার কাছে আসতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আপনার দলের আজকে একটি সমাবেশ থেকে এই যে ফ্যামিলি কার্ডের কথাটি তিনি বললেন, এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? দেখেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আজকে কিশোরগঞ্জের শহীদদের স্মরণে একটি, এবং আমাদের কিশোরগঞ্জে 17 জনের মতো মনে হয় নেতা নিহত হয়েছে, এরকম তাদের সেই শহীদ পরিবারের সাথে নিয়ে একটা বিশাল জনসভায় তিনি বক্তব্যে বলেছেন যে আমাদের দেশের দারিদ্রতা এবং এই গরিবি দূর করানোর জন্য মানে প্রত্যেক দরিদ্র পরিবারকে সেইভাবে 4 জনের একটা ফ্যামিলিকে, 4 জন সদস্যের একটা ফ্যামিলিকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যেখানে তারা নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদির একটি অংশ বিনামূল্যে দেওয়া হবে। এবং সেই ফ্যামিলি কার্ডের আরেকটি সুন্দর দিক হলো সেই ফ্যামিলি কার্ডের মালিক হবে ওই ফ্যামিলির যে মহিলা বা মা বা স্ত্রী, তিনি তা অর্থাৎ নারীর ক্ষমতায়নের এখানে একটা প্রসঙ্গ তিনি টানলেন। এবং কিশোরগঞ্জে যে প্রচুর ধান উৎপাদন হয়, এটাও তিনি বলেছেন যে কিশোরগঞ্জে সবচেয়ে বেশি বাংলাদেশের যে বোরো ধান উৎপাদন হয় তার 16 ভাগ নাকি কিশোরগঞ্জে উৎপাদন। এটা আমি জানতাম না, উনি বললেন আজকে বক্তৃতায় 16 ভাগ কিশোরগঞ্জে উৎপাদন হয়। অর্থাৎ এই কৃষিকে যদি আমরা শিল্পে রূপান্তরিত করতে পারি বা রপ্তানিযোগ্য পণ্যে পরিণত করতে পারি। তারপর কিন্তু আরেকটা কথা বললেন, কিশোরগঞ্জে অষ্টগ্রামে আপনার পনির উৎপাদন হয় প্রচুর, সেটাও যদি আপনারা আভ্যন্তরীণ চাহিদা মেটাতে পারি, বাইরে রপ্তানি করতে পারি, তাহলে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। সুতরাং এটা একটা ধন্যবাদ পাওয়ার মতো যোগ্য যে যদি তিনি বললেন যদি বা আমি নির্বাচিত, আমার দল অর্থাৎ বিএনপি যদি নির্বাচিত হয় জনগণের ভোটে, তাহলে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে তিনি এই কাজগুলো করবেন। এছাড়াও তিনি কিন্তু এর আগে দেখেন আমাদের দেশের যে মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্য যে মাফিয়া বিরোধী আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, তিনি স্পষ্ট বলেছেন যে নির্বাচনের পরে আমরা যেই জিতে জয়লাভ করে আমরা সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার, যেটা 71 সালে আমরা মিস করেছিলাম। 71 সালে শান্তি যুদ্ধের পরে একটি জাতীয় সরকারের প্রয়োজনীয়তা ছিল, সেই 71 সালে যেটা আমরা মিস করেছি সেটা তিনি 24-এর গণ অভ্যুত্থানে এসে বলছেন যে 71 সালে যে ফার্স্ট রিপাবলিকে যেটা মিস করেছি, দ্বিতীয় এই রিপাবলিকে আমরা সবাইকে নিয়ে একটি সরকার, এটা তার একটি জাতিকে ঐক্যবদ্ধ করার একটা প্রধান দিক। জাতিকে ঐক্যবদ্ধ না করতে পারলে কখনো উনি উন্নয়ন করতে পারবেন না। তিনি এরপর আরো একটা কথা বলছেন, দেখেন খুবই গুরুত্বপূর্ণ, যে একজন নেতা 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এ পর্যন্ত বাংলাদেশের কোনো লোক আপনার পাবলিকলি এভাবে কোনো পলিটিক্যাল লিডার কিন্তু বলেন। অনেকে টক শোতে আলোচনায় লেখায় লিখেছে, এটা ঠিক, কিন্তু কোনো পলিটিক্যাল লিডার ওই পর্যায়ের পলিটিক্যাল লিডার নিজে প্রকাশ্য ঘোষণা করছেন যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। নিশ্চয়ই তার এই বক্তব্যটা ঐতিহাসিক। তিনি আরেকটা কথা বলছেন, সময় থেকে দেখেন আরেকটি কথা বলছেন যে আমাদের দেশে যে প্রচলিত নির্বাচন ব্যবস্থা, সেখানে আপনার যারা আপনার একাডেমিক এবং যারা স্কলার, তারা এই রাজনৈতিক ব্যবস্থার সাথে যুক্ত হয়ে আইন প্রণয়নে সহযোগিতা করতে পারেন। আইন প্রণয়ন করতে আইনসভা, সংসদে কথা বলেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই কথাটি বলেছেন, খাদ্য নিরাপত্তার ইস্যুটিকে তিনি এনেছেন এবং বেকারত্ব দূর করার কথা তিনি বলেছেন। মানে খুব বড় কোনো কথা, কিন্তু আমরা যদি বিগত সরকারের সাথে তুলনা করি, যে বড় কোনো প্রকল্প কিংবা ডিজিটাল বাংলাদেশ এরকম কথা না বলে উনি খুব ছোট একটা স্বপ্নের কথা বলেছেন। এটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? না, ধন্যবাদ। সাধারণ মানুষের পর্যায়ের একটা কথা তিনি বলেছেন যে প্রত্যেকটি পরিবার একটি ফ্যামিলি কার্ড পাবেন, যেখানে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি অংশ এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে।
এটা তো ওই যখন যুগপৎ আন্দোলন আমরা করেছি তখন 31 দফার মধ্যেই এই কর্মসূচিগুলো প্রকাশিত হয়েছিল যে উন্নতির প্রশ্নটিকে সাধারণ মানুষের জায়গা থেকে দেখা দরকার, সকলে মিলে উন্নতির জায়গা থেকে দেখা দরকার, এবং সেই আলোকেই তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা আমাদের দিক থেকে আমরা বারবার এই কথাগুলো, আমাদের দলের দিক থেকে, আমাদের জোটের দিক থেকে আমরা এই কথাগুলো বলার চেষ্টা করেছি যে আমাদের দুটো জিনিস দরকার। একটা হচ্ছে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত যেটা অবশ্যই গণতান্ত্রিক, এবং সেইখানে একটা গণতান্ত্রিক সংবিধানের উপরে আমাদের দাঁড়াতে হবে। বিদ্যমান সংবিধান, ক্ষমতা কাঠামো, বন্দোবস্ত ফ্যাসিস্ট, আমাদেরকে তার বদলে একটা গণতান্ত্রিক সংবিধান, গণতান্ত্রিক বন্দোবস্ত দিতে হবে। এবং তারও দুটো দিক আছে। একটা হচ্ছে এই যে আমাদের ব্যক্তির অধিকারই আসলে, একজন ব্যক্তির অধিকার যখন আমরা ঠিক করি তখন সকল ব্যক্তির অধিকার ঠিক হয়ে যায়। ফলে ব্যক্তির অধিকারটাকে এমনভাবে জায়গায় আনা যে তার পরিচয় কি, তার বিশ্বাস কি, রাজনৈতিক বিশ্বাস কি, কিংবা তার জীবনচর্চা কি, সেটার চাইতে বড় ব্যাপার হচ্ছে তিনি নাগরিক। রাষ্ট্র তাকে নাগরিক হিসেবে যে বিবেচনা করবে, তার অধিকারের সংজ্ঞায়ন করবে, সেটাই কিন্তু ওই ব্যক্তির জন্য কর্তব্য আকারে ফিরে আসে, কারণ অপর ব্যক্তির অধিকারটাও তাকে রক্ষা করার জায়গা থেকে আসে। এই যে অধিকার এবং কর্তব্যের একটা লেনাদেনা, এটার মধ্যে থেকে নাগরিকতা তৈরি হয়। এটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, বাংলাদেশ কোন জায়গায় দাঁড়াবে ভবিষ্যতে। আর দ্বিতীয়ত হচ্ছে ক্ষমতা কাঠামোটা এমনভাবে হতে হবে যাতে সরকার জবাবদিহিতা করতে বাধ্য হয়। সরকারের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত, প্রধানমন্ত্রীর হাতে যেভাবে বিদ্যমান অবস্থায় আছে, এর ভারসাম্য আনতে হবে যাতে করে জবাবদিহিতার জায়গা তৈরি হয়। সেইখানে দুইবারের পরপর, মানে দুইবারের বেশি প্রধানমন্ত্রীকে হতে পারবেন না থেকে শুরু করে অনেকগুলো ক্ষমতার এই ভারসাম্য আনা, যেখান থেকে জবাব দিতে হবে, সেটা আমরা বলি। একই সাথে একটা গণতান্ত্রিক ব্যবস্থা দাঁড়াতে পারে তখনই যখন আপনি ওইখানে মানুষের মধ্যে যে উৎপাদন এবং বন্টন, সেখানে আপনি ন্যায্যতা তৈরি করতে পারছেন। এখন এখানে আমাদের দেশে ধরেন মানুষের যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এগুলো একেবারে মৌলিক অধিকার, সেগুলোর যে নিশ্চয়তাটা তৈরি করা সমাজের মধ্যে, এটা খুবই, মানে এই প্রায়োরিটি থেকে আপনি শুরু করতে হবে আপনাকে। মানুষের খাদ্যের নিরাপত্তা, মানে অন্ন তো একেবারে প্রাথমিক, এবং সেই নিরাপত্তা নিশ্চিত করা এটা কাজ। তাহলে আমরা ইউনিভার্সাল হেলথ কার্ডের কথা, আমরা এই কি বলে যে মানুষের খাদ্যের নিরাপত্তার কথা, এই জিনিসগুলো বলছি। এবং কৃষক, শ্রমিক, আপনার আয়টা এমনভাবে হওয়া দরকার যাতে আপনি একটা মর্যাদাকর জীবন করতে পারেন। মানুষের কর্মসংস্থান সেখানে খুবই গুরুত্বপূর্ণ। এবং কর্মসংস্থানের মূল কথা হচ্ছে যে একদিকে যেমন উদ্যোক্তা তৈরি হতে পারে, সে যাতে নিজে কাজ করতে পারে, সেটা দিয়ে সে আয় করতে পারে। অন্যদিকে যখন চাকরির কথা, যেটা গুরুত্বপূর্ণ অংশ, বিরাট একটা মানুষ চাকরি করে, সেই চাকরি যাতে তদবির, ঘুষ, এগুলো মুক্ত হয় এবং মানুষ সহজে সেই জায়গায় যেতে পারে। এই প্রশ্নগুলো এতটাই মৌলিক, যেটার উপরে সকল মানুষকে নিয়ে যদি আপনি ন্যায্যতার জায়গাটা তৈরি করেন, তখনই কেবল একটা গণতান্ত্রিক ব্যবস্থাও ওটার সাথে সাযুজ্যপূর্ণভাবে দাঁড়াতে পারে। না হলে গণতান্ত্রিক ক্ষমতা কাঠামোটার উপরেও অনেক দেখা যাবে যে বিরাট আকারে যারা ধন সম্পদের মালিক, বিরাট বৈষম্য যখন থাকে, তারা ধীরে ধীরে রাষ্ট্র ক্ষমতাটাকে দখল করে এবং আরো বেশি ধন সম্পদ বানানোর কাজে ব্যবহার করে, যার ইতিহাস আমরা দেখেছি কিভাবে কয়েকটি কোম্পানির হাতে বাংলাদেশের সমস্ত সম্পদ পুঞ্জীভূত ছিল, তারা কিভাবে ক্ষমতা ব্যবহার করে এই দখলদারিত্বটা কায়েম করে। একটা লাইন আপনি যদি যুক্ত করেন আজিজুল বারী হেলাল, সেটি হচ্ছে এই যে খাদ্য নিরাপত্তা এবং ব্যাপক কর্মসংস্থানের বিষয়ে একমত। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাদের দুজনকেই সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ।